আসসালামু আলাইকুম। তো আজকে অনেক দিন পরে লাইভে আসলাম। অনেক স্টুডেন্টদের অনেক প্রশ্ন থাকে, তো সুযোগ করে আজকে ভাবলাম যে লাইভে চলে আসি। লাইভে কন্টেন্ট দেওয়া আছে উপরে, যে আজকের আলোচ্য বিষয় ইউএসএ আবেদনের জন্য ন্যূনতম সিজিপিএ জিপিএ কত লাগে, মানে হচ্ছে ব্যাচেলর আবেদন করার জন্য কত লাগে, তারপর হচ্ছে আপনার মাস্টার্সে আবেদন করার জন্য কত লাগে, বিষয়টা হচ্ছে এটা। আর ইংলিশ প্রফিসিয়েন্সি কোনটা দিলে সবচেয়ে ভালো ইউএসের জন্য, কোনটা সহজ? আইএলস, ডুইলিঙ্গো, পিটি, আইটেপ, টোফেল, এমওয়াই, যেটা স্টুডেন্টের কাছে সহজ হবে এবং নির্দিষ্ট স্কোর কত লাগবে ব্যাচেলরের জন্য অথবা মাস্টার্সের জন্য আমি আজকে বলে দিব। তারপর হচ্ছে এই মুহূর্তে এম্বাসি স্লট কখন চলে। আমরা অনেক স্টুডেন্ট আছি যারা এখন ইউএসতে আবেদন করি নাই অথবা করব ভাবছি, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি উপকৃত হবে এবং সহায়ক হবে। তো লাইভে একটু কিছু সংখ্যক আর একটু লোকজন হলে আমি মূল আলোচনায় চলে যাব। তারপর আবারও বলে নিচ্ছি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ইউএসএতে আবেদন করতে ব্যাচেলরের জন্য জিপিএ কত লাগে। অনেক স্টুডেন্টরা আছে যে তাদের জিপিএটা একটু কম, লো জিপিএ থাকে, তখন তারা একটু ভয় পায় যে আমি কি আইএলস দিব, এই কম জিপিএ দিয়ে কি আবেদন করা যাবে নাকি শুধু শুধু আইএলস দিব। তো বিষয়টা হচ্ছে এটা, এই বিষয়টা নিয়ে আজকে বলবো। এবং হচ্ছে মাস্টার্সের জন্য জিপিএ কেমন লাগে, কারণ অনেকের ইউনিভার্সিটি অনেক ভালো, এই ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের মধ্যে, কিন্তু তাদের লো সিজিপিএ থাকার কারণে অনেক সময় তারা সিদ্ধান্তহীনতায় ভোগে যে আবেদন করবে কি করবে না, পারবে কি পারবে না। তো মোটামুটি জিপিএ কত লাগবে না লাগবে আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, লাইভ চলাকালীন সময়ে কেউ কল দিবেন না, এই এসএমএস দিয়ে রাখেন মেসেঞ্জারে, সমস্যা নেই, আমি পরে ব্যাক করব। আর মেসেজের চাইতে আপনারা যদি আমাকে সরাসরি ফোন দেন, আমি অবশ্যই প্রত্যেকটা ফোন রিসিভ করার চেষ্টা করি। আমি যেভাবে যে অবস্থায় থাকি সবার রেসপন্স করি আমি। তবে এসএমএস দিয়ে বেশি প্রশ্নের উত্তর আমি দেই না, শুধু নাম্বারটা দিয়ে দিই। নাম্বারে তখনই দেই যখন আপনি আবেদন করার যোগ্যতা রাখেন, তখন। এই হচ্ছে বিষয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউএসএ নিয়ে, কিভাবে ইউএসএতে আবেদন করবেন এটাও বলে দিব, এবং হচ্ছে এম্বাসি পর্যন্ত আপনার কোন কোন বিষয়গুলা একটু আপনার জানা থাকতে হবে। তারপর হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করেন, আমি প্রত্যেকটা প্রশ্নের রিপ্লাই দিয়ে দিব সাথে সাথে। আচ্ছা, মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউএসএতে আবেদন করার জন্য জিপিএ, মানে হচ্ছে ইন্টার কমপ্লিট হলে এটাকে সিজিপিএ বলা হয় না, বলা হয় জিপিএ, কত লাগবে ব্যাচেলরের জন্য। আমার ভিডিওটি অথবা লাইভটি হচ্ছে একদম সাধারণ স্টুডেন্টদের জন্য, এবং হচ্ছে যারা একদম ভালো স্টুডেন্ট তাদের জন্য, যারা একদম খারাপ স্টুডেন্ট যে সিজিপিএ বা জিপিএ অনেক কম তাদের জন্য। তো মূল বিষয় হচ্ছে, এবং মাস্টার্সে যারা আবেদন করবেন তাদের কী রকম জিপিএ লাগে, সিজিপিএ লাগে, বিষয়টা হচ্ছে এটাও আজকে এটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আইএলস, ডুইলিঙ্গো, পিটি, আইটেপ, টোফেল, কোনটার স্কোর কত থাকলে আপনি মাস্টার্সে আবেদন করতে পারবেন অথবা আপনি ব্যাচেলর আবেদন করতে পারবেন। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা লাইভে থাকা অবস্থায় কমেন্টস করবেন, আমি প্রশ্নের রিপ্লাই দিয়ে দিব। এই হচ্ছে একটা বিষয়। আর যারা লাইভটা শুরু থেকে দেখছেন না, প্রথম থেকে দেখলে আশা করি আপনার অনেক প্রশ্নের রিপ্লাই আপনি এখানেই পেয়ে যাবেন। তো প্রথমে যে বিষয়টা এটা হচ্ছে জিপিএ আসলে কত লাগে ইউএসের ক্ষেত্রে। ইউএসের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ আপনার যদি ব্যাচেলরের জন্য হয় তাহলে 3 থাকাটা ভালো, এর নিচে হলে ইউনিভার্সিটি খুঁজে পাওয়াটা একটু কষ্টের। তো যদি আমার কথা কি শোনা যাচ্ছে কি না, যদি শোনা যায় কষ্ট করে একটু নিচে রেসপন্স করবেন, যে কথা বোঝা যাচ্ছে। ইউএসের ক্ষেত্রে যদি আপনি ব্যাচেলরে আবেদন করেন, আউট অফ 5 থেকে আপনার যদি ন্যূনতম 3 থাকে তাহলে আবেদন করতে খুব বেশি প্রবলেম হবে না। আপনি ইউনিভার্সিটি, ভালো ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো পেয়ে যাবেন। র্যাঙ্কিং দ্যাট মিন্স হচ্ছে পাবলিক এবং স্টেট ইউনিভার্সিটিগুলো পেয়ে যাবেন।
আমার কথা যদি শোনা যায় বা বোঝা যায় কষ্ট করে নিজে। ধন্যবাদ রাজিউর রহমান রাফি ভাই। আর আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কষ্ট করে একটু নিচে কমেন্টসে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে যে বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে দেখছেন জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন কষ্ট করে একটু লাইভে কমেন্টস করে জানালে আমার কাছে ভালো লাগবে যে অমুক জায়গা থেকে আমার লাইভটি দেখছে। তার পাশাপাশি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে প্রশ্নের উত্তর এক সেন্টেন্সে দেওয়ার চেষ্টা করব, অথবা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি না বোঝান আমাকে ফোন দিবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। লাইভ চলাকালীন সময়ে কেউ মেসেজ দিয়েন না মেসেঞ্জারে, অথবা লাইভ চলাকালীন সময়ে কেউ আপনার ফোন দিয়েন না। লাইভ শেষ হলে আপনারা ফোন দিয়েন, কারণ তখন প্রচণ্ড ফোনের একটা চাপ থাকে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর থেকে আমি ফোন রিসিভ করা শুরু করি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আলোচ্য বিষয় হচ্ছে যে ইউএসএতে আবেদনের জন্য, ব্যাচেলরে আবেদনের জন্য জিপিএ কত থাকলে ভালো? ন্যূনতম যদি 3 থাকে আউট অফ 5-এ, তাহলে আপনি ইউএসএতে পাবলিক এবং স্টেট ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন। যদি তার চাইতেও কম থাকে তাহলে অবশ্যই আপনাকে এসওপির মধ্যে এটাকে ইলাবোরেট করতে হবে আপনার ওই সময় এমন কি সমস্যা হয়েছিল, যেই সমস্যাটা থাকার কারণে আপনার জিপিএটা একটু কম আসছে, লো জিপিএ আসছে। এটা হচ্ছে ব্যাচেলরের জন্য আমি বলে গেলাম। এবার আসি মাস্টার্সের জন্য। যারা ব্যাচেলরের জন্য স্টাডি গ্যাপ কত বছর কাউন্ট করে? ব্যাচেলরের জন্য আপনি 4 বছর 5 বছর স্টাডি গ্যাপ কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আপনি ব্যাচেলর জন্য আপনি এই স্টাডি গ্যাপ নিয়ে আপনি আবেদন করতে পারবেন, ইউনিভার্সিটি অফার লেটার দিবে। আচ্ছা, এবার আসি আপনার মাস্টার্সের জন্য যারা আবেদন করবেন তাদের যোগ্যতা কি থাকা লাগবে? সিজিপি এর ক্ষেত্রে, মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে আপনি আউট অফ 4-এ আপনার সর্বনিম্ন থাকতে হবে 2.50। আবারও বলছি, আউট অফ 4-এ সর্বনিম্ন থাকতে হবে 2.50। তাহলে 2.50 নিচেও যদি কারো থাকে তাহলে অবশ্যই আপনি এটা ভাববেন না যে আবেদন করতে পারবেন না। বাট অনেক সময় 4টা-5টা ইউনিভার্সিটিতে আবেদন করলে আপনার এসওপিটা লিখে দিলে এসওপির মধ্যে মেনশন করতে হবে যে আপনার কেন আপনার তখন সিজিপিএটা খারাপ আসছে। এই বিষয়টা যদি আপনি বোঝাতে পারেন ইউনিভার্সিটিকে, অ্যাডমিশন ডিপার্টমেন্টকে, তখন আপনাকে অফার লেটার দিয়ে দিবে। এই হচ্ছে বিষয়। তো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। এবার আমি আরেকটু ইলাবোরেট করে বলে দিচ্ছি, যদি আপনাদের 2.70 উপরে থাকে রেজাল্ট, যদি 2.70 উপরে থাকে তাহলে পাবলিক ইউনিভার্সিটি পাবেন। আর যদি 3 পয়েন্টের উপরে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি স্কলারশিপও পাবেন। ইউএসএতে স্কলারশিপ নির্ভর করে আপনি আইএলসে কতটা ভালো করেছেন, কত স্কোর আসছে, এটার উপরে কিন্তু আপনার স্কলারশিপ নির্ভর করে না। আমি অনেক স্টুডেন্ট আমার কাছে এরকম আছে যারা এসএসসিতে 5 এবং এইচএসসি মানে ইন্টারেও 5, এসএসসি 5 এবং এইচএসসিতে 5, আইএলসে মাত্র 5.5। এই স্টুডেন্ট ইউএসএ থেকে পাবলিক ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্কলারশিপ দেয় কিসের উপর ভিত্তি করে? আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির উপরে ভিত্তি করে স্কলারশিপ দেয় না। স্কলারশিপ দেওয়ার প্রথম উপাদান হচ্ছে আপনার সিজিপিএটা ভালো থাকতে হবে বা জিপিএ ভালো থাকতে হবে। এটা হচ্ছে আপনার 10টা কারণের মধ্যে একটা বড় কারণ। আচ্ছা, এবার আসি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি। তবে মাস্টার্সের ক্ষেত্রে মানে এমএসসির ক্ষেত্রে কিছু সাবজেক্ট আছে যেই সাবজেক্টে সিজিপিএটা 3-এর উপরে রাখতে হয়। অনেক সময় যদি 3-এর উপরে না রাখা যায় সেক্ষেত্রে মাঝে মাঝে ইউনিভার্সিটি জিআরই রিকোয়ার্ড করে। জিআরইটা তারপরে দেখা যায় যে আমরা আবার মেল করি ইউনিভার্সিটিকে জিআরইটা ওয়েব করানোর জন্য। অধিকাংশ ক্ষেত্রে জিআরইটা ওয়েব করে দেয়। গুড ইভিনিং, আপনাকেও গুড ইভিনিং। আচ্ছা, রাফি ভাই লেখছে আমার এসএসসি 2016, এইচএসসি 2018, দুইটাতেই 5 আছে, স্টাডি গ্যাপ কি পসিবল? এই স্টাডি গ্যাপ নিয়ে আপনার চাইতে আরও স্টাডি গ্যাপ নিয়ে একদম টপ র্যাঙ্কিং 5টা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি থেকে আমি অলরেডি অফার লেটার I-20 নিয়ে আসছি স্কলারশিপ সহ। আমার অফিসে আসলে আমি দেখাই দিব। আর কত বড় স্টাডি গ্যাপ এইচএসসির পরে এটা আমি অফিসে আসলে দেখাই দিব। কারণ ওই স্টুডেন্টের যদি ভিসা হয়, ভিসা হওয়ার পরে আমি একটা লাইভ করবো তাকে দিয়ে, অথবা ভিডিও বানাবো।
আর কিছুদিন পরে আমি আরও অনেকগুলো ভিডিও জমে আছে, আমি আপনাদের জন্য এগুলো দিব যারা সাকসেসফুল ইউএসের ভিসা পেয়েছে এবং কত টাকা লাগছে ফুল জার্নিতে। এখন থেকে আমি এই ভিডিওগুলো পাবলিশ করব আপনাদের জন্য। আচ্ছা, তো এখন মূল বিষয়টা হয়েছে আপনার যেই স্টাডি ক্যাপ আছে এটা কোনো সমস্যা না, আপনি ইউএসএতে পাবলিক এবং স্টেট ইউনিভার্সিটিগুলো থেকে অফার লেটার পাবেন। আইএলটিএস থাকতে হবে 5.5 অথবা ডুয়েলিঙ্গো থাকতে হবে সর্বনিম্ন 95। আর যদি আপনার আইটেপ থাকে তাহলে লাগবে হচ্ছে, পিটি থাকলে লাগবে হচ্ছে আপনার 45। আর হচ্ছে যদি আপনার আইটেপ থাকে তাহলে লাগবে হচ্ছে 3.9। যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি যদি যান আপনি পাবলিক ইউনিভার্সিটি এন্ট্রি নিতে পারবেন উইথ স্কলারশিপ। এবার আসি মাস্টার্সের ক্ষেত্রে। অনেক সময় ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোতে 3-র উপরে রেজাল্ট থাকলে খুব ভালো হয়। তার মানে এই না যে 2.65 বা এই ধরনের সাবজেক্টগুলোতে এই ধরনের সিজিপিএ থাকলে তারা আবেদন করতে পারবে না। ও 2.65 বলার সাথে সাথেই তো একজন তরিকুল ইসলাম ভাই 2.65 আইএলটিএস ছাড়া ইউএসএ মাস্টার্সে অ্যাপ্লিকেবল হবে কি না? 100% হবে। আর যদি আপনার এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকেন, আপনার এই সিজিপিটা 2.65 আসছে, তাহলে ইউএসএতে উইদাউট আইএলটিএস আপনি পাবলিক ইউনিভার্সিটি পাবেন স্কলারশিপ সহ। এবং আপনার সেম রেজাল্টে, তরিকুল ইসলাম ভাই আপনাকে বলছি, আপনার সেম রেজাল্টে আমার বহু স্টুডেন্ট আছে ইউএসএতে ভিসা পেয়ে ইউএসএতে গেছে। ভিসার জন্য কিন্তু আইএলটিএসের কোনো এরকম রিকোয়ারমেন্টস নাই, সিজিপিএর কোনো রিকোয়ারমেন্টস নাই যে আপনার অত সিজিপিএ থাকলে আপনি ভিসা পাবেন, আদারওয়াইজ পাবেন না। এগুলো হচ্ছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস। ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করছে মানেই হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার যোগ্যতা রাখেন। তো এটা মাথায় রাখবেন। তাহলে ভিসার জন্য কি, এটা আমি লাস্টে বলি, অথবা এম্বাসি ফেসের আগে আমার অফিসে গ্রুমিং করানো হয় একজন স্টুডেন্টকে, এম্বাসিতে কী কী প্রশ্ন করবে, কোন প্রশ্নের রিপ্লাই আপনার প্রোফাইল অনুযায়ী কী দিলে বেটার হবে এম্বাসিতে। এর জন্য অবশ্যই স্পিকিং ইংলিশটা যেন ভালো জানা থাকে আপনার। যদি ইংলিশে কথাই বলতে না পারেন তাহলে ভিসা অফিসার বলবে একটা, আপনি রিপ্লাই দিবেন আরেকটা, প্রবলেম। এইচএসসিতে মিনিমাম জিপিএ কত থাকে অ্যাপ্লাইয়ের জন্য? মাহফুজুর রহমান ভাই, এটা অলরেডি আমি বলছি যে 3-র উপরে থাকলে ভালো। যদি 3-র নিচে থাকে তাহলে এসওপিতে কিছু বিষয় মেনশন করে দিতে হয়, কেন আপনার এই রেজাল্টটা খারাপ হয়েছে। পার্সোনাল স্টেটমেন্ট এটা দিতে হয় যে আর আমার এই ধরনের রেজাল্ট খারাপ হবে না, আমার ওই মুহূর্তে এই ধরনের প্রবলেম থাকার কারণে আমার জিপিএটা খারাপ আসছে, এইটুকু বললে ইউনিভার্সিটি অফার লেটার দিয়ে দিবে। আর রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্টস হচ্ছে 5.5 সর্বনিম্ন, আর ডুয়েলিঙ্গো রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার 95। আইএলটিএস ডুয়েলিঙ্গোর কথা কেন বললাম, কারণ এই দুইটাই স্টুডেন্টরা সবচেয়ে বেশি দেয়। আর পিটি অথবা আইটেপ এগুলো দিয়ে অবশ্যই ইউএসএতে পাবলিক এবং স্টেট ইউনিভার্সিটি পাবেন। কারণ অনেকের একটা ভুল ধারণা আছে যে আপনি যার কাছে যান সে হয়তো আপনার ইউএসএ নিয়ে সে ভালো তথ্য রাখে না এবং ইউএসএ নিয়ে আবেদন করে না, আবেদন করে ইউকেতে, তখন আপনাকে বিভিন্ন ভুল ভ্রান্তি কথা বলে যে আইএলটিএস তো 5.5 দিয়ে ইউএসএতে আবেদন করা যায় না ব্যাচেলরে, তো আপনি একটা কাজ করেন ইউকেতে করেন। তো বিষয় আসলে এটা না, আপনি ইউএসএতে 100% আপনি আবেদন করতে পারবেন। আর এম্বাসি ভিসা রেশিওটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে আপনার স্পিকিং কোয়ালিটি এবং হচ্ছে আপনার প্রেজেন্টেশন। এটার জন্য এম্বাসি ফেসের আগে অবশ্যই আমার অফিসে গ্রুমিং করানো হয়। আচ্ছা, এখানে দারুণ একটা রেজাল্ট আসছে আপনার মাহবুবুর রহমান আসিফ, ওনার হচ্ছে ব্যাচেলরে আপনার সিজিপি আসছে 2.85, 2.70 মানেই ভালো, গুড। তা 2.85 নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ওনার ডুয়েলিঙ্গো আছে 95, আইএলটিএস আছে 5.5, আচ্ছা আছে এমওআই। তাহলে আপনার এই টোটাল প্রোফাইলে ইউএসএতে পাবলিক ইউনিভার্সিটি পাবেন উইথ স্কলারশিপ, এটা মনে রাখেন। এবং আমি ইউএসএ আইএলটিএসের গ্রুপ এবং বিভিন্ন ডুয়েলিঙ্গো গ্রুপের মধ্যে আমি মাঝে মাঝে একটু চ্যালেঞ্জিং কমেন্টসগুলো করি। তো আপনি যাকে যেই কমেন্টসটা করি এটা তার জন্য কিন্তু, তো যাকে যেই কমেন্টসটা করি ওই কমেন্টসটার স্ক্রিনশট নিয়ে আপনি আমার কাছে চলে আসবেন যে ভাই আপনি তো সবার সামনে এই কথাটা বলছিলেন, আমাকে আপনি এইভাবে এই টাকার ইউনিভার্সিটিগুলো আপনি দিতে পারবেন, তো আমাকে দেন। যদি আমি না পারি তারপর হচ্ছে কথা। তো আমি যাকে যেটা পারি এটাই কিন্তু বলি। তাহলে আসিফ ভাইকে বললাম কি, আপনি ইউএসএতে পাবলিক ইউনিভার্সিটি পাবেন স্কলারশিপ সহ এই প্রোফাইলে, আপনার আইএলটিএস 5.5 দিয়েও। তো আমি যেই রিকোয়ারমেন্টসটা বললাম আইএলটিএস লাগে হচ্ছে মাস্টার্সের জন্য 6.5, যদি 6ও থাকে তাও আবেদন করা যায়, কোনো সমস্যা নেই, ভালো ইউনিভার্সিটিতে আবেদন করা যায়। তার চাইতেও যদি কম থাকে সেক্ষেত্রে আপনার কিছু বিষয় ইউনিভার্সিটিতে সাবমিট করতে হয়, পার্সোনাল স্টেটমেন্ট, তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে মাঝে মাঝে একটা এক্সাম নেয়, এটাকে বলা হয় এন্ট্রিস এক্সাম, এইসব বিষয়গুলো দিয়ে তারপর হচ্ছে আপনার অফার লেটার পাবেন।
এখানে ছোট ছোট কিছু বিষয় ক্রাইটেরিয়া আছে, যেই বিষয়গুলো হচ্ছে আমার কাছ থেকে প্রায় 80% to 90%, একজন স্টুডেন্টের কন্ট্রিবিউশন থাকে 10%। এই দুইটা কমপ্লিট করলে 100% কনফার্ম অফার লেটার পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন এরপরে যে কথাটা বলছি যে মাস্টার্সের জন্য আইএলস কত লাগে, তাহলে কি দাঁড়ালো? মাস্টার্সের জন্য আইএলস লাগে হচ্ছে 6.5, এটা থাকলে বেস্ট, ভালো। আর যদি আপনার 6 থাকে তাও আপনি আবেদন করতে পারবেন ইউএসএতে। এর চেয়েতে যদি কম থাকে তাহলে আরও বিভিন্ন ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, তাহলে যদি আবেদন করেন তাহলে অনেক ইউনিভার্সিটিগুলো থেকে অফার লেটার চলে আসবে। যার এটাই কথাটা যদি আমি একটু মিনিমাম করে বলি, কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে আপনাকে অফার লেটার দিবে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। কিছু সংখ্যক মানে কি ভাই, আপনি সর্বোচ্চ আবেদন করবেন হচ্ছে ইউএসএ 5টা 10টা ইউনিভার্সিটি, আর চেয়ে বেশি তো আর না, 2টা সেক্টর বেশি আবেদন করার কোনো দরকার নাই। তার মানে ইউএসএতে এত শত শত ইউনিভার্সিটি, এর মধ্যে আপনার 2 সেক্টর 5টা ইউনিভার্সিটি চোখ বন্ধ করে আবেদন করতে পারবেন এবং অফার লেটার পাবেন। আচ্ছা গেল। মাঝে মাঝে একটা কথা আসে ভাই, যে বিভিন্ন গ্রুপগুলোতে আমি দেখি অনেক স্টুডেন্টরা লিখে যে আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে এটা, আমি এটা থেকে I-20 পাইছি, আমি কি এটা নিয়ে দাঁড়াবো এম্বাসিতে? আচ্ছা, এই ধরনের মাঝে মাঝে পোস্ট দেখি আমি। তো তারপর লেখে যে আমি অমুক ইউনিভার্সিটি থেকে এই 3টা থেকে আমি অফার লেটার পেয়েছি, I-20 পেয়েছি, আমি কি এটা দিয়ে দাঁড়াবো? তাহলে এই প্রশ্নটা যে করে, আমার প্রশ্ন হচ্ছে সে কার কাছে করতেছে প্রশ্নটা? তো বিভিন্ন একটা আমজনতার কাছ থেকে করতেছে। দ্যাট মিনস সে যেন কনফিউজড হয়, এটার জন্য সে উৎপাইতে আছে। তার মানে হচ্ছে সে কনফিউজড হওয়ার জন্য সে একটা পোস্ট দিল, তার মানে কি এম্বাসি ফেসের সময় তার জার্নিটা খুব ভালো হবে না। এক কথায় হচ্ছে একজন স্টুডেন্ট যখন ইউএসএতে আবেদন করবে, সে যে কোনো একজনকে মেন্টর মানতে হবে। হয় আমি আবেদন করব উমক ভাই বা ওনার কাছ থেকে একটু জ্ঞান ধ্যান নিলাম, ওনার মাধ্যমে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই জার্নিটা কমপ্লিট করব, হোক ভালো হোক খারাপ। আমার কাছে মাঝে মাঝে অনেক এজেন্সিতে আবেদন করে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাইয়া আমি উমুক এজেন্সিতে আবেদন করছি, আপনাকে আগে পাই নাই, তো আমি উমুক ইউনিভার্সিটি থেকে ওনারা আমাকে অফার লেটার এবং I-20 এনে দিছে, ইউনিভার্সিটিটা ভালো কিনা। তখন আমি তার প্রোফাইলটা জানি, সব কিছু জানি, জানার পরে আমি একটা কথাই বলে দিই যে ভাই আপনার এই ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট আছে রিজেক্ট হয়েছে, আবার অনেক স্টুডেন্ট আছে ভিসা পেয়েছে। এখন যারা রিজেক্ট হয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি ভিসা পাইছেন, আর এই ইউনিভার্সিটি কি ভালো, সে বলবে না ইউনিভার্সিটিটা ভালো না। আর যে ভিসা পাইছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই ইউনিভার্সিটিটা কেমন, সে বলবে ভাই ইউনিভার্সিটি ম্যাটার না, ভিসার জন্য কথাই যথেষ্ট। তাহলে কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো হচ্ছে আপনার ইউনিভার্সিটি ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি অ্যাম্বাসিতে যদি পারফর্ম ভালো করতে পারেন, স্পিকিং কোয়ালিটি ভালো থাকে, এবং আপনার ডিএসএ যা যা লেখা আছে, অধিকাংশ স্টুডেন্ট এটাই জানে না যে ডিএসএ যা যা কী কী ফিল আপ করা আছে, কী কী দিয়ে আপনি ডিএসটা ফিল আপ করেছেন, এই তথ্য মতো, ওই স্টোরি মতো আপনার অ্যাম্বাসিতে আপনার পারফর্মটা করতে হবে। মূল বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, তাইলে বিষয়টা কি দাঁড়াইলো? এই কাজটা আমি কখনোই করি না। কোনো স্টুডেন্ট কোথাও আবেদন করছে, একটা খোসা দিয়ে দিলাম, আয় হ্যাঁ রে ইউনিভার্সিটি তো ভালো না, শেষ আপনি গেছেন। এই কাজটা অনেকে ব্যাড মার্কেটিং করে, তো এটা ঠিক না। তার কারণ হচ্ছে ইউএসএর এত ইউনিভার্সিটি, অ্যাম্বাসিতে সবচেয়ে বেশি, এটা ঠিক, যদি ইউনিক একটা ইউনিভার্সিটি নিয়ে দাঁড়ানো হয়, প্রাইভেট, পাবলিক, স্টেট, এই কথাগুলো বিভাজন করা হয়েছে শুধুমাত্র আমাদের দেশের জন্য। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ইউনিভার্সিটি নিয়ে কিন্তু আপনি দাঁড়াতে পারতেছেন। একমাত্র বাংলাদেশি স্টুডেন্টরা বলে যে ভাই প্রাইভেটে দিয়েন না, পাবলিকে দিয়েন না, স্টেটে দেন, কমিউনিটি কলেজ ভালো না। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, ইউএস অ্যাম্বাসির নিজস্ব একটা ফেসবুক পেজ আছে, ওই পেজের মধ্যে দেখবেন মাঝে মাঝে তারা নিজেরাই কমিউনিটি কলেজগুলোকে বুস্টিং দেয়, মার্কেটিং করে। দ্যাট মিন্স কমিউনিটি কলেজে কিন্তু আপনি ভিসা পেতে পারেন যদি আপনার স্কিল ভালো থাকে। কারণ আমরা তো যেটারে ধরি এটা ফসায় সারি, এক কথা হচ্ছে এটা। আমরা থাকি কোথায়? বাংলাদেশে। তো একটু ইউটিউব ঘাটাঘাটি করলে, বিভিন্ন চ্যানেল বা নিউজ দেখলে দেখা যাবে যে আমাদের দেশে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কিছু টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়। তো আমরা মনে করি কি যে ইউএসএ তো সম্ভবত এরকম। প্রাইভেট ইউনিভার্সিটি মানে আমাদের দেশে দুইটা ধারণা। নাম্বার 1 ধারণা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি মানে অনেক টাকা পয়সা লাগে। নাম্বার 2 হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি মানে ভালো না, ক্লাস বেশি একটা করায় না। অধিকাংশ ইউনিভার্সিটি এরকম, আবার টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। এই যে এই দুইটা বিষয়, নাম্বার 1 হচ্ছে টাকা অনেক বেশি লাগে, নাম্বার 2 হচ্ছে ভালো না। ইউএসএতে এই দুইটা জিনিস এটা ম্যাচ হবে না ইউনিভার্সিটিগুলোর সাথে, সবগুলোই সমান। তো এটা কেন বললাম কথাটা? ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আপনি এখন গুগলে গিয়ে সার্চ দেন, দিয়ে দেখবেন সবগুলো প্রাইভেট, একটাও পাবলিক ইউনিভার্সিটি না, স্টেট ইউনিভার্সিটি না। আমার ভিডিওটা শেষ হওয়ার পর আপনি একটু সার্চ দিয়ে দেখবেন সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়। দ্যাট মিন্স প্রাইভেট হলেই অনেক খারাপ আর পাবলিক হইলেই অনেক ভালো এবং স্টেট ইউনিভার্সিটি হলে আরও ভালো। বিষয়টা কিন্তু এরকম না। আপনার
প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন একটা সাবজেক্ট আপনি পছন্দ করবেন, একটা চেষ্টা করবেন একটা ইউনিক ইউনিভার্সিটি থেকে আপনার প্রোফাইল অনুযায়ী। এখন আপনার প্রোফাইলে আছে হচ্ছে 2.50 রেজাল্ট, আপনার আইএলস আছে তো নাই, ডিম অবস্থা। কারণ আপনার যদি উচ্চাকাঙ্ক্ষী থাকে অমুক ইউনিভার্সিটি লাগবে, তুমুক ইউনিভার্সিটি লাগবে, ভাই তাহলে তো হবে না। আমি এক কথায় স্টুডেন্টকে বলে দিই এটা, ভাই আপনার SSC 5 HSC 5 ডুয়েলিঙ্গো আছে 100, ইউনিভার্সিটির লিস্ট আপনি আমারে দেন, আমি অফার লেটার নিয়ে আসি স্কলারশিপ সহ। কোন ইউনিভার্সিটি লাগবে বলেন? আপনার এই ব্যাচেলরে আপনার সিজিপি আছে 3-র উপরে, তারপর আপনার আইএলস আছে 6.5, অথবা আইএলস লাগবে না, 6.5 থাকলে একটার মধ্যে আবার আপনারা 5ই আগস্টের পর থেকে অনেক ঝামেলা শুরু হয়েছে, কারণ ইন্ডিয়ানরা চায় না যে বাংলাদেশিরা উচ্চশিক্ষায় ভালো ভূমিকা রাখুক। এই বিষয় নিয়ে আমি একটা লাইভ করব, আইএলসের বিষয় নিয়ে। তো দেখা যায় একটা ব্র্যান্ডে আপনারা 4.5 দিয়ে দিছে, 5 দিয়ে দিছে, ওটার কাজে লাগবে না, তখন ওইভাবে করে এটা পারফর্ম করে না। তো সেক্ষেত্রে আমি বলে দিই, যদি আপনার 3 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকে ব্যাচেলর আউট অফ 4 থেকে, আর হচ্ছে আপনার আইএলস থাকে 115, আপনি ইউনিভার্সিটি লিস্ট আমারা দেন, আমি ওই ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটার I-20 নিয়ে আসি স্কলারশিপ সহ। দ্যাট মিনস আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, আপনার প্রোফাইল অনুযায়ী আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করেন। কারণ আপনার প্রোফাইল ভালো না, আপনি যে বলেন যে আমার এই স্টেট ইউনিভার্সিটি দেন, ওইটা দেন, বিষয়টা কিন্তু এটা হবে না। আমি সিলেক্টিভ অমুক স্টুডেন্ট আসলেই প্যারাসিটামল, স্টুডেন্ট আসলেই প্যারাসিটামল, বিষয় কিন্তু এটা না যে আসলেই অমুক ইউনিভার্সিটি, আসলেই তমুক ইউনিভার্সিটির বিষয় এটা না। আপনার প্রোফাইল অনুযায়ী যে ইউনিভার্সিটি আপনার লাগবে, আমি ওই ইউনিভার্সিটি কিন্তু স্টুডেন্টের সাথে পরামর্শ করে তারপর আমি দিই। তবে হ্যাঁ, এখন আবেদন করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, শুধুমাত্র আপনার SSC HSC ব্যাচেলর সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্টের কপি এবং MOI দিয়ে আপনি আবেদন করে এম্বাসি স্লটটা আগে নিয়ে রাখেন। তার কারণ এটা, কারণ অনেক স্টুডেন্ট জানে না এখন এম্বাসি স্লট বা এম্বাসি ফেসের সময়টা কখন চলতেছে। এটা জানানোর জন্য আমি আজকে লাইভটা করছি, কারণ লাইভে আমি দেখাই দিব যে এখন এম্বাসি স্লট কখন চলে। তো এই মুহূর্তে এম্বাসি স্লট চলতেছে, US এম্বাসির স্লট চলতেছে। এখন আমি একটু ব্যাক ক্যামেরা দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। এই মুহূর্তে US এম্বাসির স্লট চলতেছে হচ্ছে এই যে একটু সামনে নিয়ে আসলাম, সেপ্টেম্বর 25 সালের চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ, তাহলে সেপ্টেম্বরের 16 তারিখ চলতেছে এই মুহূর্তে এম্বাসির স্লট। তাইলে এই যে এই মুহূর্তে এম্বাসির স্লট চলতেছে সেপ্টেম্বরের 16 তারিখ, আর আপনি বসে আছেন নিয়োগ করতেছেন সেপ্টেম্বরে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ। আচ্ছা, কি মনে মনে ভাবতেছেন যে আমি রিশিডিউল করে আগাই নিব? এর আগে কতজন রিশিডিউল করে আগাইছে এই হিস্ট্রিটা একটু নেন। তো এর জন্য আপনারা কোন কাজটা করলে সবচেয়ে ভালো হবে, আমি আবারও দেখাই দিচ্ছি। লোকজন মনে হয় একটু বাড়ছে, আমি আবারও দেখাই দিচ্ছি যে এই মুহূর্তে এম্বাসি স্লট চলতেছে আপনার সেপ্টেম্বরের 16 তারিখ, গতকালকে চলছিল হচ্ছে 13 তারিখ সেপ্টেম্বরের। তো বিষয়টা হচ্ছে, তাইলে এখন আপনার করণীয় কি? যারা সেপ্টেম্বরের জন্য ইনটেকটা চাচ্ছেন তাদের জন্য করণীয় কি? এই মুহূর্তে করণীয় হচ্ছে আপনার কোন ইনটেকে আবেদন করবেন। একটা কমন প্রশ্ন করে থাকি স্টুডেন্টরা, ভাই আমি যদি এখন আবেদন করি কোন ইনটেকে আবেদন করব এবং এটা লাস্ট ডেট কবে? প্রশ্নটা অনেকটা এটা করি। তো এই প্রশ্নটা US এর জন্য ভুল। তাহলে সঠিক প্রশ্ন কি? সঠিক প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনি যদি 1 বছর আগে অ্যাম্বাসিডিটি না পান, তাহলে আপনি ইনটেক দিয়ে কী করবেন? আজকে 2-3টা ইনটেক কিন্তু চলে গেছে। তো এখন যে কাজটা করবেন, তাইলে আপনি এই মুহূর্তে যদি আপনি আবেদন করেন, তাহলে এম্বাসি স্লট কবে পাবো? প্রশ্নটা হবে এটা, যা ভাই আমি যদি এখন আবেদন করি এম্বাসি স্লট কবে পাবো? আমি যদি 15 দিন পরে আবেদন করি এম্বাসি স্লট কবে পাবো? আমি যদি আগামী 2 মাস পরে 3 মাস পরে আবেদন করি আইএলটিএস দিয়ে কোচিং করে তারপর আবেদন করি, এম্বাসি স্লট কবে পাবো? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আপনি যদি এখন আবেদন করেন এম্বাসি স্লট সেপ্টেম্বরে পাবেন না, কারণ অফার লেটার I-20 আসতে একটা নির্দিষ্ট সময় লাগে, হ্যাঁ। ওই সময় পরে হয়তো বা সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের দিকে ডেট পাবেন। আগে আপনি রিশিডিউল করার জন্য রেগুলার স্লটটা তো নিয়ে রাখতে হবে নাকি? তো আগে মূল বিষয়টা হচ্ছে রেগুলার স্লটটা নিয়ে রাখবেন, মূল বিষয়টা হচ্ছে এটা। তা আপনি রেগুলার স্লটটা নিয়ে রাখবেন, আবেদন করার যখন আপনি আবেদন করছেন আপনি রেগুলার স্লটটা নিয়ে রাখলেন। এরপরে আবেদন করার পরে আপনি 1 মাস 2 মাস 3 মাস পরে আপনার আইএলটিএস রেজাল্টটা আসুক না, সমস্যা নাই, 2 মাস পরে আসুক না ডুয়েলিঙ্গো রেজাল্টটা, ওই রেজাল্টটা দিয়ে আপনি এর চেয়ে আরও বেটার ইউনিভার্সিটিগুলোতে আপনি অফার লেটার এবং I-20 নিয়ে আসলেন। আমি ধরে নিলাম প্রথমে একটা ইউনিভার্সিটি আপনি এম্বাসি স্লটটা ধরে রাখলেন, এরপর আপনি 3টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার I-20 নিয়ে আসলেন আফটার আইএলটিএস অথবা আফটার ডুয়েলিঙ্গো। তো আনার পরে তারপরে কি দাঁড়ালো বিষয়টা? এম্বাসি ফেসের আগে আপনি নিশ্চিত করবেন যে কোন I-20 দিয়ে বা কোন ইউনিভার্সিটি দিয়ে আপনি এম্বাসি ফেস করবেন। এক্ষেত্রে আপনি এম্বাসি ডেটটাও ঠিক টাইমে পেয়ে গেলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
এম্বাসির ঠিক টাইমে পেয়ে গেলেন, কোনো এখানে ভোগান্তি পোহাইতে হলো না। নাম্বার 2 হচ্ছে আপনি একটা ভালো আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিও পেয়ে গেলেন এবং আপনি স্কলারশিপও পেয়ে গেলেন, মানে একই সাথে কিন্তু সব কিছু পেয়ে গেলেন। তো আমরা কি করি, আগে আইএলটিএস করি, তারপর আমি আবেদন করব। তো এই প্রসঙ্গটা হচ্ছে ভুল একটা থিম, কারণ আপনার আইএলটিএসের কাজ হচ্ছে 11 নম্বর কাজ, এর আগে 10টা কাজ আরও থাকে। তাইলে অনেক বিপাকে পড়ছেন যারা এইচএসসি কমপ্লিট স্টুডেন্টরা, ভাই আমি তো এইচএসসি কমপ্লিট করছি, আমাদের তো তাদের মতো আইএলটি এমওআই নাই, আমি কি করব? তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি 2024 সালে এইচএসসি কমপ্লিট, আমার কাছে প্রফেশনাল সার্টিফিকেট চলে আসছে অলরেডি, তাদের অফার লেটার নিয়ে কাজ করা হচ্ছে, অফার লেটার চলে আসবে। আমি 24 সালের কথাটা বললাম। আর আপনারা 2022 সালে 23 সালে পাশ করে আইএলটিএসের পিছনে ঘুরতেছেন, এখানে আপনি 2 মাস 4 মাস সময় নষ্ট করতেছেন, আপনার 5.5 অথবা 5 আসতেছে, একটা ব্র্যান্ডে কম আসতেছে, আবার ডিপ্রেশনে থাকতেছেন। এইভাবে করতে করতে আপনি আইএলটিএস করতে করতে জীবনটা চলে গেছে 1 বছর। এরপরে হঠাৎ করে 1.5 বছর পরে এসে বলতেছেন স্টাডি গেপ কত বছর। এই ভুলগুলো শুধুমাত্র আপনার কারণে হয়েছে, আর কারো কারণে না। তাহলে আপনি কি করতে পারেন, এই মুহূর্তে অফার লেটার, আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্টের কপি, আর কিচ্ছু লাগবে না আবেদন করার জন্য, বাকি কাজ আমার। আমি আপনাকে অফার লেটার এনে দিব ডিরেক্ট সাবজেক্টে, কোনো ইএসএল প্রোগ্রাম না। তো অফার লেটার এনে, আমি কিন্তু লাইভে কথাটা বলতেছি, ঠিক আছে? তো অফার লেটার এনে দিব। এখন এই কথাটা যদি আপনি আরেকজনটা যাই বলেন যে ভাই আইএলটিএস ছাড়া ডুইলিঙ্গু ছাড়া অফার লেটার কেমনে আনে ভাই, তো হ্যাঁ পারলে না কইব। সে যেহেতু পারে না, আমাদের একটা স্বভাব কি জানেন, আমি পারি না মানে কি, এটা পৃথিবীর কেউ পারবে না, হ্যাঁ? তো এইটা না। তো আপনি অফার লেটার I-20 অফার লেটার আমি এনে দিব। অফার লেটার আনার পরে তারপরে আপনি I-20 নিয়ে আসবেন। I-20 আনার পরে হচ্ছে এম্বাসি স্লটটা আপনি ধরে রাখলেন। এবার আপনি এর চেয়ে আরও বেটার ইউনিভার্সিটিগুলোতে আপনি আইএলটিএস 5.5 পেয়েছেন, আমি আপনাকে ব্যাচেলরে পাবলিক ইউনিভার্সিটি থেকে এনে দিব অফার লেটার স্কলারশিপ সহ। আপনি আইএলটিএস কঠিন মনে করতেছেন, কোনো সমস্যা নেই, আপনি ডুইলিঙ্গো দেন। আপনি ডুইলিঙ্গোতে 100 পান, 100 পায় আমাকে বলেন যে ভাই এই পাবলিক ইউনিভার্সিটিকে আমার অনেক পছন্দ, আমার খায়েশ এই ইউনিভার্সিটিগুলো থেকে আপনি অফার লেটার এনে দেন, আমি ওটা থেকে এনে দিব। ডুইলিঙ্গো কত? 100। ডুইলিঙ্গো এক্সাম দেওয়ার আগে আমি তাদেরকে একটা থিম দিয়ে দিই যে এই প্রসেসটা যদি ফলো করে, অনেক স্টুডেন্ট আছে, আমি তাদের একটা থিম দিয়ে দিয়েছি যে এইভাবে করে যদি ডুইলিঙ্গো এক্সামটা দেন, তাহলে দেখা যাবে আপনার রেজাল্টটা 120, 110 এরকম চলে আসছে, 100 চলে আসছে। কোনো প্রক্সি টক্সি দেওয়ার দরকার নেই। ডুইলিঙ্গোর নতুন নিয়ম কিন্তু একটু আপডেট করছে। আপনারা ইউটিউবে গেলে ডুইলিঙ্গো দিয়ে সার্চ দিলে তাদের অফিসিয়াল যে ইউটিউব আছে, চ্যানেলটা আছে, ওটার মধ্যে গেলে আপনি টিউটোরিয়ালটা পাবেন। মক টেস্ট দেওয়ার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। গুগলে গিয়ে আপনি ডুইলিঙ্গো লিখে শুধুমাত্র আপনি ফ্রি ট্রায়াল দিবেন, এটাই হচ্ছে টেস্ট, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। যখন আপনি ক্যাপাবল হয়েছেন, তারপর আপনি ডুইলিঙ্গো মূল এক্সামটা দিয়ে দেন, মাত্র $65 লাগবে, 48 ঘন্টার মধ্যে রেজাল্টটা দিয়ে দেয়, শেষ আইএলটিএসের ঝামেলা। কিন্তু আপনি আইএলটিএসের কোচিং করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। মানে এক কথায় আপনার আপনার কি বলে এটারে, প্যাকেটে যদি ময়দা থাকে আপনি আমিত্তি, জিলাপি সব কিছু বানাইতে পারবেন। মানে আপনি যদি ইংলিশ পারেন, তাহলে আপনি ডুইলিঙ্গো বলেন, আইটাইপ বলেন, যা পারেন, যা দেয় তাই আপনি পারবেন। মূল বিষয়টা হচ্ছে এটা। ওই পরীক্ষাগুলো কিন্তু আরবিতে হয় না, ইংলিশেই হয়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? নাম্বার 1 হচ্ছে, আপনি সামারাইজ করে দিচ্ছি, ব্যাচেলরের জন্য সিজিপিএ 3 পয়েন্টের উপরে থাকলে খুবই ভালো, 3 পয়েন্টের উপরে থাকলে ভালো। যদি এর নিচে থাকে তাও আপনি আবেদন করতে পারবেন আউট অফ 5-এ। সেক্ষেত্রে আপনার এসওপিটা একটু স্ট্রং হতে হয়, এক্ষেত্রে আমি সহযোগিতা করব। নাম্বার 2 হচ্ছে, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ব্যাচেলরের জন্য কত লাগে? 5.5, অথবা ডুইলিঙ্গো লাগবে হচ্ছে আপনার 95। আর যদি আপনার পিটিই থাকে তাহলে লাগবে হচ্ছে আপনার এই 47 অথবা 45। আর যদি আপনার আইটেপ থাকে তাহলে লাগবে 3.7। ঠিক তদ্রূপ আপনি মাস্টার্সের যখন আবেদন করবেন, মাস্টার্সের জন্য আপনার সিজিপিএ লাগবে হচ্ছে সর্বনিম্ন 2.50। এর নিচে হলে যে হয় না, বিষয়টা এরকম না। সর্বনিম্ন লাগবে 2.50, তার উপরে যত হয় 3 পয়েন্টের উপরে আসলেই আপনি স্কলারশিপ পাবেন। বাট এর নিচে হলেও স্কলারশিপ পাওয়া যায় ক্ষেত্র বিশেষে, সবাই গণহারে না। বাট 3 পয়েন্টের উপরে থাকলে স্কলারশিপ পাওয়া যায়, 3.50 উপরে থাকলে স্কলারশিপ পাওয়া যায়। তাহলে মাস্টার্সের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি কত থাকলে ভালো হয়? মাস্টার্সের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি যদি টোফেল থাকে তাহলে 80+। ব্যাচেলরের জন্য টোফেল হচ্ছে আপনার 65+। আর মাস্টার্সের জন্য যদি কেউ টোফেল দেয় তাহলে 80+ হলেই চলবে, 120 থেকে। আর হচ্ছে আপনার যদি আইএলটিএস থাকে 6.5 হলে ভালো, যদি 6 থাকে কোনো সমস্যা নেই, যদি তার চেয়ে তো কম থাকে সমস্যা নেই। আপনার সুযোগগুলো কমছে আর কি, ইউনিভার্সিটির ক্রাইটেরিয়াগুলো কমছে, আর কিছু না। এটা ভিসার উপর কোনো প্রভাব পড়বে না। এবার আসি, আপনার ডুইলিঙ্গো 115 বা 110 হলে মাস্টার্সের জন্য এনাফ। তারপর হচ্ছে আপনার পিটি যদি থাকে তাহলে 57, মানে 57-এর উপরে থাকলে এনাফ। তো এই ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি যদি থাকে, যে কোনো একটা নিয়ে আপনি ড্রাইভ দিতে পারেন। আর এখন বর্তমানে আপনি শুধুমাত্র এসএসসি, এইচএসসি, ব্যাচেলর সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্টের কপি এবং তার সাথে যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এমওআই দিয়ে আবেদন করে এম্বাসি স্লটটা ধরে রাখেন।
আমার পরামর্শে যদি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার অফিসে আপনার এম্বাসি ফেসের আগে গ্রুমিং করানো হয়, একজন স্টুডেন্টকে একদম ফ্রি গ্রুমিং করানো হয়, যে এম্বাসিতে কী কী প্রশ্ন করবে, কোন প্রশ্নের রিপ্লাই কী দেওয়া হবে, এইসব বিষয়গুলোর উপরে। ভিসার ইস্যু সম্পূর্ণ নির্ভর করে দুইটা বিষয়ের উপর। নাম্বার ওয়ান হচ্ছে আপনি আসলেই বেসিক্যালি স্টুডেন্ট কিনা, নাকি ইউএসএ দিকে কাজ করবেন। তো স্টুডেন্ট কিনা এটা জাজমেন্ট করার জন্য আপনার সিজিপিএন আপনার সাথে কিছুক্ষণ কথা বলে ভিসা অফিসার বুঝতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার স্পন্সর কী করে। এই দুইটা বিষয়ের সমন্বয় হচ্ছে আপনার ভিসাটা দিচ্ছে। এই কতক্ষণ কথা বলার পরে আপনাকে জাজমেন্ট করে ফেলবে আসলে আপনি ইউএসএ গিয়ে বাংলাদেশে ব্যাক করবেন কি না। যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বড় থাকে তাহলে তারা মনে করবে যে না, এই স্টুডেন্ট ওই দেশে থাকবে না, বাংলাদেশে ব্যাক করার চান্স অনেক বেশি। এই হচ্ছে বিষয়। আপনার সিজিপিএ কত কম কত বেশি এটা ম্যাটার না, এটা ইউনিভার্সিটির বিষয়। আপনি আইএলসে কত বেশি পাইছেন কত কম পাইছেন এটা এম্বাসির ম্যাটার না, কারণ আপনি আইএলসটা হচ্ছে একাডেমিক বিষয়, একাডেমিতে সাবমিট করার বিষয়। তো ইউএস এম্বাসি একাডেমি না, তো আপনি ইউএস এম্বাসিতে পড়াশোনাও করবেন না, এটা আপনি ইউএস এর ইউনিভার্সিটিতে সাবমিট করছেন বিদায় কিন্তু আপনি অফার লেটার I-20 পাইছেন। আর I-20 মধ্যে কিন্তু সব স্টুডেন্টদের একই কথা লেখা থাকে যে অ্যাপ্লিকেন্ট ইজ ইংলিশ প্রফিসিয়েন্ট। আপনি আইএসএ 7 থাকেন 8 থাকেন আর আপনার ডুয়েলিঙ্গো যতই থাকুক আর আপনার পিটি থাকুক আর যেটা দিয়ে আপনার অফার লেটার I-20 আসুক না কেন, I-20 মধ্যে লেখা থাকে অ্যাপ্লিকেন্ট ইজ ইংলিশ প্রফিসিয়েন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার DS-160 এমন কোনো জায়গা এখনও বের হয় না যে জায়গার মধ্যে লেখা যায় আপনি আইএলস অত পাইছেন অথবা MOI দিচ্ছেন অথবা ডুয়েলিঙ্গো দিচ্ছেন। দ্যাট মিনস আর ভয় কেন, শুধুমাত্র এম্বাসির জন্য প্রিপারেশন দেন। কি প্রিপারেশন নেবেন? স্পিকিং, কথা বলার স্পিডটা আপনার বাড়াতে হবে। এর জন্য বেশি বেশি ইংরেজি পত্রিকা পড়তে হবে। অনেক শব্দ আছে যে শব্দগুলো আপনি পারেন না, এটা অন্যায় না, কিন্তু ইউএসএতে আবেদন করছেন কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন না, এটা অন্যায়। তো আবেদন করার পর প্র্যাকটিসটা আপনি বাড়াই দেন, ইনশাল্লাহ ভিসা পান, ইউএসএতে যান। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি ফোন দিবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে লাইভ দেখার জন্য।